দিয়েছে, যার বজ্রকণ্ঠ ছিল বাংলাদেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য অত্যন্ত উৎসাহজনক এবং অনেক আশাজনক, এবং তারই কেন্দ্রে খেয়াল করতে হবে তাকে হিট করা হয়েছে। আরো একটা কারণ কি, তারই কেন্দ্রে তার বিপরীতে যেই দলের সদস্য আছে, এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যেহেতু অনুমান ভিত্তিক অনেকেই অনেক কথা বলে যাচ্ছেন, কারা ফায়ার করেছে, কারা গুলি করেছে, এটা খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা বাহিনীর। আমি এই মুহূর্তে জাতিকে বলবো একজন আরেকজনের দিকে আঙুল তোলাতুলি না করতে, প্রমাণিত হওয়ার আগে। এই কারণ ভারত কিন্তু এবং আওয়ামী লীগ কিন্তু এইটাই চাইছে যে হাদিকে গুলি করে ওই এলাকার বিরোধী বিএনপির নেতা বা কারোর উপরে আঙুল তুলতে, যেন দলীয়ভাবে বাংলাদেশের ভিতরে একটা মারামারি এবং সংঘাতের সৃষ্টি হয়, একটা আইন শৃঙ্খলা ধ্বংস হয় বাংলাদেশে, এবং যেন নির্বাচন না হয় বা ব্যাঘাত ঘটানো যায়। নাম্বার 1। নাম্বার 2, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগে পরিস্থিতি আমি বিশ্লেষণ করলাম। নাম্বার 2 বলছি কেন, তারপর নাম্বার 2টা কেন গুরুত্বপূর্ণ হচ্ছে। এক ঢিলে দুই পাখি মারা। একটা হচ্ছে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতাকে মনে ভয় ঢোকানো, আর একই সাথে ভারতের তারেক রহমান থেকে শুরু করে ভারতের যারা নেতা আছে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া যে ভারতের কথা মতো তারা না চললে তাদের ভাগ্যেও এই পরিণতি ঘটতে পারে। দিস ইজ জাস্ট অ্যান আর্লি ওয়ার্নিং। ভারত যদি চাইতো, বা আওয়ামী লীগ, আমি বহু বছর ধরে বলেছি, বিশেষ করে 5ই আগস্ট 2024-এর পরে বলেছি, আওয়ামী লীগ যেই পরিমাণ অস্ত্র বাংলাদেশে রেখে গেছে, যেই পরিমাণ ট্রেন্ড আওয়ামী জঙ্গি এখনো বাংলাদেশের ভিতরে আছে, আওয়ামী লীগকে কি বলে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা তো দেশ ছেড়ে চলে যায়নি, তারা তো দেশের ভিতরেই আছে। আর তারা যেহেতু রাজনীতি করতে পারছে না, তাদের এই অলস সময়টাকে তারা তো সক্রিয় করবে অসৎ পথে, খারাপ পথে, খারাপ কাজে, এটাই স্বাভাবিক। এবং ভারত সেটার সম্পূর্ণ ফায়দা নিচ্ছে। বিএনপির সমস্ত নেতারা যারা দালালি এত বছর ধরে করছিল তারা করেই চলবে, এবং যারা করছিল না, বিভিন্ন এলাকা থেকে নমিনেশন পেয়েছে, তারাও একটু নড়ে চড়ে বসবে যে ভারতের এবং আওয়ামী লীগের কথার বাইরে চলা যাবে না, তাহলে আমি ব্যক্তিগতভাবে টার্গেট হতে পারি। তবে একটা কথা আমি আগেও বহুবার বলেছি, যে সত্যিকার অর্থে বিএনপির ভিতর থেকে, যেহেতু এই বয়সে, বুড়া বয়সে বিএনপির ভিতরে যেসব বুড়াদুরা আছে, ভারতের কেনা গোলাম আছে, এদেরকে তো এই বয়সে চরিত্র পরিবর্তন সম্ভব না। একটা বয়স আছে চরিত্র পরিবর্তনের, এখন আর সম্ভব না। সুতরাং একমাত্র সম্ভব এদেরকে বিদায় করে নতুন প্রজন্মের বিএনপির নেতৃত্বকে যদি নমিনেশন দেওয়া যায়, তারেক রহমানের কিন্তু ভারতের কোনো সমর্থন বা সাহায্য প্রয়োজন নাই, বাংলাদেশের জনতাই যথেষ্ট। বিএনপি যদি দেশপ্রেম নিয়ে সত্যিকার অর্থে ক্ষমতায় আসতে চায়। দ্বিতীয়ত, তারেক রহমানের প্রাণের কি বলে এটাকে, হুমকি বা প্রাণনাশের যেসব যেই শঙ্কা, একটা কথা বলি, আমি ইসলামের দিকে যাচ্ছি না, তারপরে বলতে বাধ্য হয় যে ইসলামে বলা আছে, যারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যান নাই, তাদের তাদের জীবনের কি বলে ক্ষতির কথা চিন্তা করে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তোমার যখন মৃত্যু থাকবে তখন তুমি ঘরের মধ্যে থাকলেও তোমার মৃত্যু আসবে। সুতরাং সুতরাং বহু যুদ্ধের থেকে, আমি বিদেশের কথা বলছি না, বাংলাদেশেই বলছি, বহু যুদ্ধের থেকে, যুদ্ধের গোলাগুলির মাঝখান থেকে মানুষ বেঁচে এসেছেন, কারণ তাদের নামে বুলেটটা লেখা ছিল না যে এই বুলেট তাকে হত্যা করবে। বিডিআরের 57 অফিসারকে হত্যা করা হয়েছে, কিন্তু তার মাঝখান থেকেও কিন্তু অফিসার বেরিয়ে এসেছে, তারা জীবিত বেরিয়ে এসেছে। তো সুতরাং যাদের ভাগ্যে মৃত্যু লেখা ছিল না, যখন লেখা থাকবে তখনই মরবে। তারেক রহমানের মৃত্যু যখন লেখা থাকবে, আমার মৃত্যু যখন লেখা থাকবে, যেভাবে লেখা থাকবে সেভাবেই হবে, সেটা বুলেট প্রুফ গাড়ি আটকাতে পারবে না। সুতরাং এইসব বিষয় নিয়ে রাজনীতি করবেন আর জীবন নিয়ে ভয় পাবেন, তাহলে তো নেতৃত্ব দিতে পারবেন না। আর একইভাবে আমি নতুন প্রজন্মের ছাত্র নেতাদেরকে বলবো, তোমাদেরকে যেন আজকের হাদির উপরেই এই আক্রমণ, যে তোমাদেরকে সত্যিকার অর্থে অন্তর থেকে তোমাদেরকে ধরে নিতে হবে, এটা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আক্রমণ, এবং এটা তোমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা। তোমাদেরকে আওয়ামী লীগ, ভারত এবং ভারতের দালালরা যারা বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশে, বিভিন্ন দলে এবং অন্যান্য স্থানে, প্রশাসনে, বিভিন্ন বাহিনীতে যারা আছে, এটা সকলের পরিকল্পনায়, এটা একটা অগ্নি পরীক্ষা যে তোমাদের ব্যবহার, হাদির মাথায় গুলি লাগার পরে তোমাদের আচার আচরণ কেমন হয়। আমি দেখেছি তোমরা রাস্তায় মিছিল নিয়ে নেমেছ, আমি দেখেছি তোমরা
হাদি হাদির নাম নিয়ে তোমরা মিছিল করছো, ইয়েস, দ্যাটস হোয়াট ইউ শুড ডু। তোমাদের এটাই করা উচিত। ঘরে থাকা যাবে না। একটা গাজী হাদি যেন আরো কোটি কোটি হাদি বাংলাদেশে তৈরি করে। যেমন শহীদ সাইদ এবং শহীদ মুগ্ধ বাংলাদেশে লাখ লাখ সাইদ এবং মুগ্ধ তৈরি করেছিল, তেমনি আল্লাহর রহমতে এই গাজী হাদি আল্লাহ যেন তাকে সুস্থ করে হায়াত দেন এবং মানুষের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। এই যদি গাজী হয়ে আছে এখনো হাদি, এই গাজীর মতো এই হাদির কি বলে উৎসাহে এই উদাহরণটাকে নিয়ে বাংলাদেশে যেন কোটি কোটি বাংলাদেশি দেশপ্রেমিক ছাত্র জনতা হাদিতে পরিণত হয়, এটাই আমার আশা, এটাই আমার আকাঙ্ক্ষা, এটাই আমার দোয়া। জি। আপনি আমার প্রোগ্রামে আগে বলেছিলেন যে অস্ত্র যেগুলো উদ্ধার হয়নি সেগুলো নিয়ে আপনি বারবারই মানে উদ্ধারের জন্য বলেছিলেন যে এগুলো পরবর্তীতে একটা বিপজ্জনক পরিস্থিতি ক্রিয়েট করতে পারে যেগুলো উদ্ধার হয়নি, এবং আইএসপিআর পক্ষ থেকে বলা হয়েছিল যে 80% উদ্ধার হয়েছে। তো সেটা নিয়েও আপনি বলেছিলেন যে আসলে 80% কি ধরনের সেটা তো স্পষ্ট করা হয়নি, কি ধরনের অস্ত্র উদ্ধার করেছে। আবার আরেকটি কথা যেটা বলেছিলেন আপনি যে আওয়ামী লীগের অনেক লুকানো অস্ত্র রেখে গেছে, তো সেগুলো ভয়ঙ্কর একটা ইঙ্গিত দিয়েছিলেন। আর আওয়ামী লীগের যাদেরকে মানে অ্যারেস্ট করা হয়েছিল বিভিন্ন ধরনের মানে অভিযানের মাধ্যমে, যাদেরকে কি হান্ট মানে হান্টের কথা, ডেভিল হান্টের কথা আমরা শুনেছি। আরো বিভিন্ন মিশনের মাধ্যমে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, আবার অনেকে জামিনও করে দিয়েছে। বিভিন্ন দল কিন্তু সুপারিশ করে জামিনও করে নিয়েছে। তো এটা আসলে এখন কতটা এই যে অস্ত্র উদ্ধার যে হয়নি বাকিগুলো, তারপরে আরেকটি হচ্ছে লুকানো অস্ত্র এবং যাদেরকে জামিন করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের, এরাই কি আসলে ভয়ঙ্কর কোনো পরিস্থিতি ক্রিয়েটের জন্য প্রস্তুতি নিয়েছে কিনা বা নিচ্ছে কিনা, তাদেরই এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কিনা? আচ্ছা, আপনি বলেই দিয়েছেন যে আমি এত বছর ধরে, আমি কিন্তু 2020 সালে বলেছিলাম যে হাসিনার পতন তো অপমানিত হয়ে বাংলাদেশ ছেড়ে হাসিনা ভারতে পালাবে, অন্য কোনো দেশে যেতে পারবে না। বলেছিলাম যে শেখ মুজিবের মূর্তি টেনে টেনে ভাঙা হবে, শেখ মুজিব এবং হাসিনার ছবি অফিস আদালত থেকে রাস্তায় ফেলে ওদের তার উপর পাড়ানো হবে। এটা কিন্তু 2020 সালে বলেছিলাম। একই সাথে একদমে বলেছিলাম, কিন্তু আমার ভয় হচ্ছে হাসিনা যাওয়ার পরে বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হবে, বাংলাদেশের ছাত্রলীগের, জঙ্গি লীগের এইসব ছেলেপেলারা মুজিব কোড খুলে তারা বিভিন্ন দলের সাথে মার্জড হয়ে যাবে, মিশে যাবে। বিএনপির সাথে, জামাতের সাথে, অনেকের সাথে মিশে যাবে। অনেকেই আবার অনেকে পীর হুজুর বনে গেছেন আজকাল দেখছি। অনেক নেতাই যারা আওয়ামী লীগের প্রকাশিত উন্মোচিত আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের আমলে হাসিনার সাথে উঠা বসা করেছে ভারতের সাথে, তার আবার বিএনপির থেকেও নমিনেশন পেয়েছে। আমি যেটা তখনও বলেছি যে আওয়ামী লীগ যে পরিমাণ অস্ত্র রেখে যাবে এবং টাকা পয়সা রেখে যাবে, কোন সরকার 6 মাসের বেশি টিকতে পারবে না। যেটা ইদানিং মির্জা ফখরুল কিন্তু বাস্তবতার সম্মুখীন হয়ে এত বছর সে বুঝেছে, বাট ওই কাকের মতো চোখ বন্ধ করেছিল, অস্বীকার করতে চেয়েছে। কিন্তু এই 2-3-4 দিন আগে কিন্তু সে বলেই ফেলেছে যে এত সহজ না সরকার চালানো, বর্তমান অবস্থায় সরকার চালানো এত সহজ না। বিশেষ করে আপনি দেখেন বিএনপিতে ওই 2 জন মেজর হাফিজ এবং আলতাফ স্যার ছাড়া কাউকে কিন্তু নমিনেশন দেওয়া হয় না, এবং ওনাদেরকে অ্যাকচুয়ালি সশস্ত্র বাহিনীর সত্যিকার অর্থে বলা যায় না। ওনারা অনেক মুরব্বী, অনেক সিনিয়র। ওনারা হচ্ছে জিয়া রহমানের সাথে থেকে সেই রাজনীতি করা, স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে ওনাদেরকে এই বর্তমান প্রজন্মের সশস্ত্র বাহিনীর বলা যায় না। ওনাদের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, ওনারা দুজনই আমাকে স্নেহ করেন এবং আমিও ওনাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু বিএনপি কিন্তু এই বর্তমান প্রজন্মের, আমি 2-4টা মানে সুবিধাবাদী বাটপারদের কথা বলছি না, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত 2-4টা বাটপারও কিন্তু আছে, যারা মুহূর্তের মাঝখানে দল বদলে আবার ওই দলের কালার নিয়ে নেয়। আমি বলছি যারা সত্যিকার অর্থেই সশস্ত্র বাহিনীর যারা জেল কেটেছে বিএনপির কারণে রাজনীতি করতে গিয়ে দেশের জন্য, তাদের কাউকে কিন্তু বিএনপি নমিনেশন দেয় নাই। এমনকি যখন জামাতে ইসলাম সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে দেখেছে এবং আমি এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছি, তা দেখি তখন তাদের মাথায় এসেছে যে আমাদেরও তো উচিত। তখন তারা তড়িঘড়ি করে একটা নাম কাগজে ডেকেছে, আবার নাটকও করেছে একটা ক্ষমা চাওয়ার। এরকম অনেক ভিতরের কথা জানি, যে এইগুলো লম্বা করবো অনুষ্ঠান বলে। কথা হচ্ছে ইয়েস, মানুষ যদি ভুল বুঝে বাংলাদেশের সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসে এবং সত্যিকার অর্থে বাবার আদর্শ উজ্জীবিত হয়ে এবং জনতার আস্থা অর্জনে যদি বাংলাদেশের রাজনীতি করতে ফিরে আসেন, আমার বিশ্বাস উনি দীর্ঘদিন রাজনীতি করতে পারবেন ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ তখন প্রোটেকশন দিবে আল্লাহর রহমতে। একই সাথে উনি যদি এই বয়স্ক এবং বুড়া দুরা পুরনো রাজনীতিবিদদেরকে না সরান, ওনাদেরকে উপদেষ্টার পর্যায়ে
পিছনের লাইনে রাখতে পারেন। কারণ কিছু মুরব্বী, ভালো মুরব্বী দরকার আছে যাদেরকে উপদেষ্টা হিসেবে প্রয়োজন আছে। উনি যদি ইয়াং জেনারেশনের ছেলেপেলকে না পাঠান, মাঠে নমিনেশন না দেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদেরকে নমিনেশন না দিলে সমস্যাটা হবে কোথায়? আজকে জেনারেল ওয়াকারের সাথে আমি আগেও বলেছি যে মির্জা ফখরুলের একাধিকবার, আজকে থেকে বছরখানেক আগের থেকে শুরু করে একাধিকবার আভ্যন্তরীণ মিটিং হয়েছে, ওনাদের মাঝখানে একটা সমঝোতা হয়েছে, আলোচনা হয়েছে। বাট গেস হোয়াট, জেনারেল ওয়াকার তো সারা জীবন থাকবেন না। ওনার তো একটা চুক্তিভিত্তিক ওনার এই চাকরি, ওনাকে ইতিমধ্যে 1 বছরের উপরে চলে গেছে। 3 বছরের হলে আর বেশি দিন যাই, বছর 1.5 আছে। তো যেভাবেই হোক ওনাকে একসময় অবসরে যেতে হবে। এটা হচ্ছে এমন একটা পদ্ধতি, যেই পদ্ধতি সেনাবাহিনীতে ওই স্বৈরাচারী হাসিনার মতো জোর করে টিকে থাকার উপায় নেই। একমাত্র উপায় হচ্ছে যদি সেনা প্রধান নিজেই কু করে দেশের ক্ষমতা নিয়ে নেন, তাহলে জোর করে হয়তো কিছুদিন থাকতে পারবেন। সেটাও আজকালকার জামানায় সেটাও বেশি দিন টিকবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে, যদি একটা রাজনৈতিক দল বেশিরভাগ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদেরকে রাজনীতিতে প্রবেশ করতে না দেন, ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সাথে রাজনৈতিক দলগুলোর একটা কমিউনিকেশন গ্যাপ হবে। যেই কমিউনিকেশন গ্যাপ হওয়ার কারণে এই রাজনৈতিক দলগুলো একটা সময় বিপদে পড়বে। আপনাকে একটা কথা, যতই চিল্লাক মানুষ, যতই লাফাক, একটা কথা বলি, পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতি এক ধারার, আর ভারতের রাজনীতি হচ্ছে আরেক ধারার। ভারতের রাজনীতি হচ্ছে ওরা ন্যাশনালিস্টিক ফিলিংটাকে ভিত্তি করে রাজনীতি করে। ওরা প্রতিবেশীর সাথে শয়তানি করে। নিজের দেশের ভিতরে মোদি এসে শয়তানি করছে, ধর্মীয় উগ্রতা করছে। বাট এর আগে যারা ছিল, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, তারা কিন্তু নিজের দেশে একটা ন্যাশনালিস্টিক মত তৈরি করে দেশপ্রেমের উপর ভিত্তি করে ভারত চালিয়েছে। সরকার পরিবর্তন হলেও কিন্তু তাদের বৈদেশিক নীতি কিন্তু কখনো পরিবর্তন হয়নি। আমেরিকার মতো আগেও ট্রাম্প এসে কিছুটা পরিবর্তন হয়েছে, উগ্রতা হয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তানে সশস্ত্র বাহিনী একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে যত কথাই বলুক, গালিগালাজ দিয়ে, কি বলে, অবমূল্যায়ন করে, তিরস্কার করে, মনে রাখতে হবে বাংলাদেশের এবং পাকিস্তানের মতো একটা দেশে সামরিক হস্তক্ষেপ বা সামরিক প্রভাব আগেও ছিল, ভবিষ্যতে থাকবে। তবে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, যেটা আমাদের আমলে ছিল। সামরিক প্রভাব ছিল। আমরা যখন সশস্ত্র বাহিনীতে চাকরি করেছি, আমরা প্রধানমন্ত্রীর নাম ছাড়া অন্য কোনো মন্ত্রী, মিনিস্টারের, এমপিদের নামই জানতাম। এমপি তো বাদই দিলাম, এমপিদের নাম জানার কখনো প্রয়োজনও ছিল না। 2-4টা হয়তো মন্ত্রীদের নাম জানতাম। মানে তখন কিন্তু সামরিক বাহিনী মাথা উঁচু করে দেশপ্রেম নিয়ে চলতো, জনগণ সম্মানের চোখে দেখতো। সশস্ত্র বাহিনী ইউনিফর্ম দেখলেই জনগণ সম্মানের সাথে তাদেরকে জায়গা করে দিত, আদর আপ্যায়ন করতো, এবং তাদেরকে একটা আস্থার স্থানে দেখতো যে আমি কোনো বিপদে পড়লে সশস্ত্র বাহিনীর কাছে গেলে আমার বিপদের সমস্যা হয়ে যাবে, আমাদের দেশ এই সশস্ত্র বাহিনীর কাছে নিরাপদ। যেটা স্বৈরাচারী শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে, সেই আস্থাটাকে শেষ করে দিয়েছে। এখনো সেই আস্থা অর্জন করতে আর অনেক দেরি, অনেক সময় লাগবে। তবে সেই আস্থা অর্জন করতে হলে একটা দেশপ্রেমিক জনতার রায়ের একটা সরকার লাগবে, একটা রাজনৈতিক দল লাগবে। যেইভাবে বিএনপি গিয়ে কি বলে সমঝোতা করছেন, যদি সামরিক বাহিনীর সাথে সমঝোতা করে, তাহলে সামরিক বাহিনীর সেই সব উগ্র কিছু জেনারেল বা কিছু উগ্র অফিসারকে কিন্তু তাদেরকে থামানো যাবে না। হাসিনার মতো কিন্তু তারাও আবার দানব হয়ে উঠবে। তারাও কিন্তু একসময় 1-2টা করে গুম করতে শুরু করবে। তারাও কিন্তু একটা নিজেদের নতুন একটা বিএনপি সমর্থিত আয়নাঘর তৈরি করে বসবে। এটা একটা জাতীয় রোগ। এই জাতীয় রোগকে রোধ করতে হলে রাজনৈতিক দলগুলোকে সশস্ত্র বাহিনীতে সমভাবে জায়গা দিতে হবে। আর ইয়াং ছাত্র নেতাদেরকে আবার বলছি, বহুবার বলেছি তোমাদেরকে, তোমরা আল্লাহর রাস্তায় নিজেদেরকে যদি বাঁচতে চাও, আজকে দেখো হাদিকে টার্গেট করা হয়েছে। হাদি স্বতন্ত্র। মনে আছে আপনার অনুষ্ঠানে আমি কয়েকবার বলেছিলাম, এনসিপি তৈরি হওয়ার আগে বলেছিলাম যে এদের একটা রাজনৈতিক দল হবে। আপনি আমাকে থামিয়ে দিয়ে বলেছিলেন না, কোনো রাজনৈতিক দল তো হয় নাই। আমি ঠিক এইভাবে বলেছিলাম, হয় নাই, তবে হবে। তাদের মাঝখানে আবার ভাঙন হবে। হয়েছে কিনা? তাদের মাঝখানে ভাঙন হয়ে আপ বাংলাদেশ হয়েছে, আরো ছোট ছোট কিছু দল হয়েছে। যা বলেছি 6 বছরে সবই হয়েছে, হবে। এবং একইভাবে বলছি, হাদিকে টার্গেট করা হয়েছে বিকজ হাদি বিকেম এ সিম্বল। হাদি কিন্তু একক ব্যক্তি হিসেবে একটা দেশ প্রেমিকের, একটা নতুন প্রজন্মের প্রাণ সঞ্চারের একটা শক্তি হিসেবে একটা প্রতীক হয়ে উঠেছিল হাদি। সেই জন্য হাদিকে টার্গেট করে এটা একটা নিদর্শন সৃষ্টি করার চেষ্টা করেছে আওয়ামী লীগ, ভারতের দালাল বাংলাদেশে যারা আছে, এবং পিছনে তো ভারত আছেই।
ভারতের দেশের ভিতরে শত্রু যখন বিভীষণ হয়, ঘরের শত্রু যখন বিভীষণ হয়, তখন ভারতে লাগে না। দেশ বিরোধী এত শক্তি অপশক্তি বাংলাদেশের ভিতরেই আছে যে ভারতের প্রয়োজন হয় না। ভারত শুধু ওই পারে বসে বসে খেলা দেখছে, মজা দেখছে। এখন এই বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে, তাদেরকে সমস্ত ভুল বুঝাবুঝি বন্ধ করে, সমস্ত দলকে একত্রে করে তোমরা নির্বাচন করো, তোমরা এক হয়ে যাও, এক হয়ে একটা বড় শক্তি তৈরি করো। মনে রাখবে, আমি জামাতকেও বলছি, বিএনপির উদ্দেশ্য বলছি, এই কথাটা বাংলাদেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ না হতে পারে, মনে হতে পারে খুব আধ্যাত্মিক কথা, বাট আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি, এই কথা ছাড়া বাংলাদেশে রক্ষা করার, বাংলাদেশেই জাতিকে রক্ষা করার আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। সেটা হচ্ছে বাংলাদেশের সকল দল একত্র হয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং সকল দল একত্রে মিলে জনতার ম্যান্ডেটে পূরণের উদ্দেশ্যে কাজ করতে হবে এবং সকল দল একত্রে মিলে বাংলাদেশের জনগণের মন জয় করতে হবে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া আমরা একজন আরেকজনের বিরুদ্ধে হানাহানি মারামারি করে আমরা খাল কেটে কুমির নিয়ে আসব। বাংলাদেশের এর থেকে উত্তরণের আর কোনো রাস্তা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 1 বছরের উপরের সময়ে যতটুকু করেছেন, উনার কোনো ম্যাজিক্যাল পাওয়ারে করেন নাই। উনার নামটা অনেক কাজে এসেছে, আন্তর্জাতিক পশ্চিমাদের সাথে উনার আন্তর্জাতিক সম্পর্কের কারণে অনেক কাজে এসেছে। উনার বাকি উপদেষ্টারা কোনো কাজ করে নাই, একটাও কাজ করে নাই। বরঞ্চ ডক্টর ইউনূসের যে সংস্কারের সম্ভাবনা ছিল, শুধু বিএনপি বাধা দেয় নাই, এই উপদেষ্টা, বাকি এনজিও উপদেষ্টারাও বাধা দিয়েছে এবং আওয়ামীদের কি বলে আদরে গড়ে ওঠা যেসব উপদেষ্টা, তারা বাধা দিয়েছে। এই যে আপনি বলেছেন একটু আগেই যে অনেক আওয়ামী সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে, এইগুলা কার? আসিফ নজরুল টাকা খেয়ে